একজন মানুষের চেহারা ভালো না হলে তার থেকে ওষুধ কেনা যাবে না, এরকম যুক্তি এর আগে কেউ কখনো দিয়েছে বলে মনে হয় না, কিন্তু আমরা যুক্তিটা মেনে নিলাম। এরপরে বড় একটা জেনারেল স্টোর ধরনের দোকান পাওয়া গেল, যেটা দেখে সুমনের খিদে পেয়ে গেল। আমরা তখন টাকা পয়সা ভাগাভাগি করে 2টা চিপসের প্যাকেট কিনলাম। এখানেও সুজন খারাপভাবে দরদাম করলো। এবারে অবশ্য কোনো লাভ হলো না, মানুষটা রেগে মেগে আমাদের ফ্রি দিয়ে দিল না। আমরা চিপস খেতে খেতে হাঁটতে থাকি, তখন আরেকটা ফার্মেসি পেলাম যেটা রাস্তার অন্য পাশে, কাজেই সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। তখন মামুন বলল, আমরা যদি 1 কিলোমিটার হাঁটতে রাজি থাকি তাহলে শহরের সবচেয়ে বড় ফার্মেসি থেকে ওষুধটা কিনতে পারবো। আমরা রাজি হয়ে হাঁটতে লাগলাম। তখন মামুন রিক্সা করে যাওয়ার প্রস্তাব দিল। আমরা তখন আবার টাকা পয়সা ভাগাভাগি করে দেখলাম যে ইচ্ছা করলে রিক্সা করে যেতে পারি। আমরা যখন দরদাম করে 2টা রিক্সা নিলাম, একটা রিক্সা উঠলো ঋতু আর আখি, অন্যটাতে আমি, মামুন আর সুজন। আমরা গল্প করতে করতে যাচ্ছি, ফাঁকা রাস্তায় রিক্সাগুলির মতন ছুটছে। হঠাৎ করে সামনের রিক্সাটি থেমে গেল, আর সেখান থেকে ঋতু আবার চিৎকার করে ডাকলো। আমরা আমাদের রিক্সা থেকে নেমে ঋতুর কাছে গেলাম। ঋতু বলল, আখি বলছে অবস্থা ভালো না। আমরা জিজ্ঞেস করলাম, কার অবস্থা ভালো না? আখি বলল, এই এলাকার। কি হয়েছে এই এলাকার? কোনো একটা গোলমাল হয়েছে এখানে। গোলমাল? আমরা অবাক হয়ে চারদিকে তাকালাম। হঠাৎ করে বুঝতে পারলাম আখি সত্যি কথা বলছে। এটা মোটামুটি বড় রাস্তা, অনেক গাড়ি যাবার কথা, কিন্তু এখন কোথাও কিছু নেই। দোকানপাট বন্ধ এবং মানুষ এদিকে সেদিকে জটলা পাকিয়ে দাঁড়িয়েছে এবং চিন্তিত মুখে কথা বলছে। দূরে অনেকগুলো পুলিশ। আমি বললাম, চল ফিরে যাই। সুজন বলল, আগে দেখি কি হয়েছে। আমরা কিছু বলার আগে হঠাৎ করে কোঠা থেকে অনেকগুলো মানুষ হইচই করতে করতে ছুটে আসে, তাদের হাতে লাঠি সুতা। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন বলতে বলতে তারা ঢিল ছুটতে ছুটতে একদিক থেকে এগিয়ে আসতে থাকে, অন্য দিক থেকে পুলিশ তাদের দিকে ছুটে আসতে থাকে। পুলিশের এই মানুষগুলো দেখতে এক দল আরেক দলের ওপর চড়াও হলো এবং প্রচণ্ড মারামারি শুরু হয়ে গেল। আমরা ঠিক মাঝখানে ঋতু আর আখি রিক্সা থেকে নেমে পড়ে। আমরা প্রাণপণে ছুটতে থাকি। ছুটে ছুটে আখির আশ্রয় পড়লো। মানুষজন তার উপর দিয়ে ছুটতে থাকে, পুলিশ লাঠি দিয়ে লোকজনকে পেটাতে থাকে। আমি কোনো মতে আখির কাছে ছুটে গেলাম, তাকে টেনে দাঁড় করিয়ে অন্যদের খুঁজতে লাগলাম। কাউকে দেখতে পেলাম না। আখির চোখে মুখে আতঙ্ক, সে আমাকে শক্ত করে ধরেছে। আমার মনে হলো দূরে গলির শব্দ শুনতে পেলাম। মানুষ আর্তনাদ করতে লাগলো এবং তার মাঝে কয়েকটা বিস্ফোরণ হলো। ক্যামেরা দিয়ে সাংবাদিকেরা ছুটে করছে এবং ছবি তুলছে। আমি আখিকে ধরে দৌড়াতে লাগলাম এবং আমার মনে হলো সাংবাদিকরা আমাদের ছবি তুলতে শুরু করেছেন। একটা দোকানের বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে আমি অন্যদের খুঁজতে লাগলাম। আশেপাশে কেউ নেই, যে কোনো দিকে গিয়েছে তা জানি না। রাস্তায় একজন মানুষ পড়ে আছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। অন্য একজন মানুষ ভয়ে পুলিশের দিকে তাকাচ্ছে। পুলিশ তাকে লাঠি মেরে ফেলে দিয়ে পিটাতে থাকে। হঠাৎ করে চারপাশে একটু ফাঁকা হয়ে যায়, শিলাবৃষ্টির মতো ঢিল পড়তে থাকে। ঠিক আমার কানের কাছে দিয়ে একটা বড় ঢিল উড়ে গিয়ে নিচে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আমি আতঙ্কিত হয়ে তাকালাম। দূর থেকে অনেক মানুষ ঢিল ছুটছে। কোনো একটা ঢিল মাথায় লাগলে মাথা ফেটে ঘিলু বের হয়ে যাবে। আমি দূর থেকে উড়ে আসা ঢিলগুলো দেখতে পাই। একটু সরে যেতে পারি, কিন্তু আখি তো পারবে না, সে তো কিছু দেখছে না। আখি, কি তুই আমাকে ধরে থাকিস, আমি যেদিকে তুই যেদিকে সরে যাবি। আখি কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে। ঠিক তখন একটা গাড়ি সাইরেন বাজাতে বাজাতে গেল, আর অনেক দূরে মানুষগুলো আরও সরে চলে গেল। ঢিল একটু কমে এলো। আমি ঋতুকে দেখতে পেলাম, সে ল্যাংচাতে আমাদের কাছে ছুটে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আখি জিজ্ঞেস করলো, বেশি? না, ঠিক হয়ে যাবে। আমরা তখন আমাদের বাকি দুজনকে দেখতে পেলাম, তারাও দৌড়ে আমার কাছে এলো। সুজনের চোখে একটা টলটলে সানগ্লাস। আমাদের দেখে বলল, দেখেছিস, রাস্তায় পেয়েছি ফাটাফাটি সানগ্লাস একটা। আমার বিশ্বাস হলো না, এরকম সময় কেউ রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা সানগ্লাস তুলে নিতে পারে। সানগ্লাসটা ফাটাফাটি হতে পারে, কিন্তু সেটা পরার পর সুজনকে দেখাচ্ছে অদ্ভুত।
আমাদের রাস্তার মোড়ে একজন অন্ধ ফকির ভিক্ষে করে, বসন্ত হয়ে তার চোখ নষ্ট হয়ে গেছে। সে এরকম একটা সানগ্লাস পরে থাকে। সুজনকে আমি সেটা এখন আর বললাম না, সেটা বলার সময় ওইটা না। এখন আমাদের কোটি টাকার প্রশ্ন, আমরা কেমন করে স্কুলে যাব? এরকম ভয়ঙ্কর মারামারির মাঝে হাজির হওয়ার খবরটা বাসায় কিংবা স্কুলে পৌঁছে গেলে আমাদের কপালে দুঃখ আছে। সাংবাদিকেরা আমাদের ছবি তুলছিল, কিন্তু যদি সেই ছবি ছাপা হয়ে যায় তাহলে কি হবে? আমাদের কথা ছেড়ে দিলাম, এরকম একটা জায়গায় আমরা আখিকে টেনে নিয়ে এসেছি, সেটা যখন স্যার ম্যাডাম জানতে পারবেন তখন কি হবে? মাত্র 1 সপ্তাহ আগে নতুন ম্যাডাম বলেছেন আমরা যেন আখিকে ভালো করে দেখে শুনে রাখি। এটা কি দেখে শুনে রাখার নমুনা? যদি একটা ঢিল এসে আখির গায়ে লাগতো তাহলে কি হতো? সুজন বলল, রাস্তায় একটা মানি ব্যাগ পড়েছিল, তোলার আগেই আরেকজন তুলে নিল। ইস! ঋতু চোখ পাকিয়ে বলল, তোর মানি ব্যাগের খেতা পুরি, এখন ফিরে যাব কেমন করে? মামুন বলল, হেঁটে। আবার কিভাবে? আমি দূরে মানুষের জটলার দিকে তাকিয়ে বললাম, মারামারি কি বন্ধ হয়েছে? আখি বলল, হ্যাঁ, বন্ধ হয়েছে। আমরা চোখ দিয়ে দেখে যেটা বুঝতে পারি না সেটা আখি কান দিয়ে শুনে বুঝে ফেলে। আমি বললাম, চলো তা চলে যাই। ঠিক তখন রওনা দিব, একটা পুলিশের গাড়ি এসে থামলো। অনেকগুলো পুলিশ সেখান থেকে নেমে আমাদের দিকে ছুটে আসে এবং সেখানের মধ্যে একজন বড় পুলিশ হাত পা নেড়ে চিৎকার করে বলল, এই এই পোলাপান, তোমরা এখানে কি করো? আমরা কিছু বলার আগেই আরেকজন বলল, কথা বলার দরকার নাই, লাঠি দিয়ে 2টা বাড়ি দেন। সত্যি সত্যি মোটা একটা লাঠি নিয়ে এলো। তখন আরেকজন থামিয়ে বলল, দাঁড়াও, এরা কি করে এখানে? আমরা যেখানে থাকার সাহস পাই না সেখানে এরা কি করে? একজন সুজনের দিকে তাকিয়ে বলল, এটাই হচ্ছে পালের গোদা, বদমাইশ। আমি দেখেছি এটা ঢিল ছুটছে। সুজন মিনমিন করে কিছু বলছিল, তখন পাহাড়ের মতো পুলিশটা ধমক দিয়ে বলল, চুপ কর বদমাইশ, মাথা ভেঙে ফেলবো। রিতা তো সুন্দর করে কথা বলতে পারে, সে চেষ্টা করলো, কিন্তু পাহাড়ের মতো লোকটা ধমক দিয়ে তাকেও থামিয়ে দিল। সবগুলোর কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব, 1 রাত হাজতে থাকুক, তারপর চালান দিয়ে দিব, তখন বুঝবে মজা। আরেকজন বলল, বাপ মায়েরও একটু শিক্ষা হওয়া দরকার, ছেলে পিলেরে মানুষ করতে পারেন না, এক একটা বড় হচ্ছে যেন ইবলিশের বাচ্চা হয়ে। ঋতু আরেকবার কথা বলতে গিয়ে চেষ্টা করলো, মানুষটা চিৎকার করে বলল, খবরদার, একটা কথা না, গাড়িতে ওঠো। আমরা কিছু বলার সুযোগ পেলাম না, পুলিশগুলো ধাক্কা দিয়ে আমাদেরকে পুলিশ ভ্যানের পিছনে তুলে নিল। বেচারে আখি কোথায় কোন দিক যাচ্ছে বুঝতে না পেরে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। তখন পাহাড়ের মতো মানুষটা বলল, খেকে উঠে বলল, কানা নাকি, চোখে দেখতে পাও না? আখি কিছু বলল না। ভ্যানের পিছনে তোলার পর 2জন আমাদের পাশে বসলো। তখন গাড়িটা ছেড়ে দিল। আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কে জানে, বলেছে হাজতে নিয়ে রাখবে, তারপরে নাকি চালান দেবে। কেমন করে চালান দেবে? কোথায় চালান দেয়? যখন সবাই খবর পাবে যে পুলিশ আমাদের অ্যারেস্ট করে নিয়ে গেছে, তখন তারা কি করবে? আম্মু আব্বু কী করবেন? নতুন ম্যাডাম কি করবেন? নিশ্চয়ই তারা আমাদেরকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিবেন। তখন আমি কি করব? অন্যেরা কি করবে? চিন্তা করে শুধু কুল কিরানা পাচ্ছি না। তখন শুনলাম সুজন ফিসফিস করে বলছে, পালাতে হবে। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, পালাতে হবে? হ্যাঁ। কেমন করে? যখন গাড়িটা থামবে তখন লাফিয়ে নামবো। তারপর তো আখি কি করবে? আখিও দৌড়াবে। আমি অবাক হয়ে বললাম, কেমন করে? একজনকে ধরে। আমি বুঝতে পারলাম না যে এটা কেমন করে সম্ভব, কিন্তু দেখা গেল সুজন ফিসফিস করে সবাইকে একই কথা বলে দিচ্ছে। আখিকেও বলা হলো। আমি দেখতে পেলাম সেটা শুনে রীতিমতো চমকে উঠলো, তার মুখ ফ্যাকাশে হয়ে উঠলো, কিন্তু সে আপত্তি করলো না। আমরা ফিসফিস করে কথা বলছি সেটা হঠাৎ করে পাহাড়ের মতো মানুষটা লক্ষ্য করলো। সাথে সাথে খেয়ে উঠে বলল, কি হচ্ছে এখানে? গুজগুজ ফুসুর কিসের? একবারে দিয়ে মুখ ভেঙে ফেলবো। কাজেই আমরা সবাই চুপ হয়ে গেলাম। গাড়ি থেকে আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখনও বুঝতে পারছি না। হঠাৎ সেটা থেমে গেল। তাকিয়ে দেখলাম রাস্তার পাশে কয়েকজন পুলিশ অফিসার, একজন হাত তুলে গাড়িটা থামিয়েছেন। এখন আমাদের লাফ দিয়ে নামতে হবে, তারপর দৌড় দিতে হবে। আখির হাতে ভাঁজ করা লাঠিটা সে ছেড়ে দিল, সাথে সাথে সেটা লম্বা হয়ে যায়। সেটা হাতে নিয়ে সে শক্ত হয়ে বসে থাকে। পুলিশ অফিসারটি গাড়ির পেছনে দাঁড়িয়ে ভেতরে তাকালেন। পাহাড়ের মতো মানুষটি নেমে পুলিশ অফিসারকে একটা স্যালুট দিল। অন্যজন হাঁচড় পাচড় করে নেমে গেল। পুলিশ অফিসারটি আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর একটু অবাক হয়ে পাহাড়ের মতো মানুষটাকে জিজ্ঞেস করলেন, এরা কারা? পাহাড়ের মতো মানুষটা বললেন, স্পষ্টে ধরা পড়েছে, ঢিল ছুটছিল। পুলিশ আখির দিকে তাকালেন এবং তার হাতের সাদা লাঠিটার দিকে তাকালেন, তারপর সুজনের দিকে তাকালেন, তারপর অন্ধ ফকিরের মতো সানগ্লাসের দিকে তাকালেন, তারপর আমাদের দিকে তাকালেন, তারপর
পাহাড়ের পুলিশটার মানুষের দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো এরা প্রতিবন্ধী বাচ্চা? পাহাড়ের মতো মানুষটা বলল যে, এই মেয়েটার হাতে সাদা লাঠিটা দেখছো, দ্য হোয়াইট কেইন, তুমি কি জানো পৃথিবীর অন্য যে কোনো দেশে এই সাদা লাঠিটা দেখা মাত্রই পুরো সিস্টেম তাকে সাহায্য করার জন্য অ্যালার্ট হয়ে যায়, তারা যেন কোনো অসুবিধা না মুখোমুখি হয় এর জন্য সবাই এগিয়ে আসে। আর এই আনফর্চুনেট দেশে তুমি তাদের মিস ক্রিয়েন্ট বলে ধরে নিয়ে যাচ্ছ। পুলিশ অফিসারটি ধমক দিয়ে বললেন, আর ইউ ক্রেজি, আর ইউ স্টুপিড। পাহাড়ের মতো মানুষটা একেবারে ভ্যাবাচেকা খেয়ে গেল, দুর্বলভাবে বলল, আমি দেখলাম ঢিল ছুটছে। পুলিশ অফিসার বললেন, ডোন্ট টক ননসেন্স, এই মুহূর্তে ওদেরকে ওদের জায়গায় পৌঁছে দিয়ে আসো। জি স্যার। আখি বলল, থ্যাংক ইউ, আপনাকে অনেক থ্যাংক ইউ। পুলিশ অফিসারটি বললেন, তুমি কিছু মনে করো না মা। আবার গাড়ি ছেড়ে দিল। এবারে পুরোপুরি অবস্থা অন্যরকম। পাহাড়ের মতো মানুষটা মুখ কাচুমাচু করে বলল, তোমরা সবাই অন্ধ? মামুন বলল, হ্যাঁ। আমি সুজনকে দেখিয়ে বললাম, অন্ধ না হলে কি কেউ এরকম কালো চশমা পরে? কিন্তু দেখে বোঝা যায় না। সুজন বলল, আমরা যেহেতু চোখে দেখি না তাই বেশিরভাগ কাজকর্ম করি কান শুনে। আমাদের কান খুব ভালো হয়, সব কিছু আমরা শুনতে পাই, শুনে বুঝে ফেলি। ঋতু বলল, যেমন আপনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, সেই শব্দ শুনে বুঝতে পারছি আপনার সাইজ পাহাড়ের মতো। তাজ্জব ব্যাপার। মামুন বলল, আপনার চেহারাটাও ভালো না। পাহাড়ের মতো মানুষটা ভেবেচেকে খেয়ে বলল, সেটা তুমি কি করে বললে? মামুন উত্তরটা দেওয়ার আগে আখি বলল, যে মানুষ যত সুন্দর করে কথা বলে তার চেহারা আমাদের কাছে তত সুন্দর বলে মনে হয়। আপনি আমাদের সাথে সুন্দর করে কথা বলেন নাই। পাহাড়ের মতো মানুষটাকে কেমন জানি বিপর্যস্ত দেখা গেল। আমাদের স্কুলের গেট খোলার আগে এই মানুষটা আমাদের সাথে আর একটা কথাও বলল না। 6, আমি বড় বড় গোফের একজন মুচির সাহায্যে ঝুনঝুন বলল আবিষ্কার করলাম। ডাইনিং টেবিলে বসে খাচ্ছি, তখন ভাইয়া জিজ্ঞেস করলো, তোদের ক্লাসের কানা মেয়েটার কী খবর? আমি প্রশ্নটা না শোনার ভান করে খেতে লাগলাম। ভাইয়া আবার বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? কোন কথা? কানা মেয়েটার কথা। আমি কোনো কানাটানা মেয়েকে চিনি না। আমার সাথে ঢং করিস না। আমি মোটেও ঢং করছি না। তাহলে প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? তুমি সুন্দর করে প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দিব। ভাইয়া কেমন যেন খেপে উঠলো, আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু দেখেছো তিতা কেমন বেয়াদব হয়ে উঠেছে? আম্মু কিছু বলার আগেই আমি বললাম, আমার নাম তিতা না, আমার নাম তিতু। ফুলিখানে ডাল নিয়ে আসছিলেন, টেবিলে রেখে ভাইয়াকে বললেন, মানুষের নাম নিয়ে ঠাট্টা তামাশা করা ঠিক না। তিতু যখন পছন্দ করে না, তুমি কেন তাকে তিতা ডাকো? ভাইয়া ফুলি খালার ধমক খেয়ে যেন চিমসে গেল। আব্বু বললেন, ফুলি তুমি ঠিকই বলেছ, তুমি তিতুকে কেন তিতা ডাকো টিটু? আম্মু বললেন, আর কখনো রাখবে না। ভাইয়া তখন মুখটা গোছ করে খেতে লাগলো। তখন আম্মু জিজ্ঞেস করলেন, তোদের ক্লাসের ওই মেয়েটা কেমন আছে? আখি? হ্যাঁ ভালো আছে, আমাদের পুরো ক্লাসকে জন্মদিনের দাওয়াত দিয়েছে। পুরো ক্লাস? হ্যাঁ। আম্মু বললেন, খুব বড় লোক ফ্যামিলি মনে হয়। ভাইয়া মুখ ব্যাকা করে বলল, বড় লোক হয়ে লাভ কি? টাকা দিয়ে লাভ কি? আর চোখ ভালো না, চোখ কি কখনো ভালো করতে পারবে? আমি ভাইয়ার কথা না শোনার ভান করে আম্মুকে জিজ্ঞেস করলাম, আখির জন্মদিনে কী উপহার দেওয়া যায় আম্মু? ভাইয়া বলল, একটা লাঠি। তারপর হা হা করে হাসতে লাগলো, যেন খুব মজার কথা বলেছে। আম্মু বললেন, অন্য বন্ধুদের কী দিস? বই, গল্পের বই। আম্মু বললেন, আখিকেও তাই দিস। আব্বু বললেন, বাসার কেউ একজন পড়ে শোনাবে। কয়েকজন কি ঠিক করেছে জানো? কি? একটা গল্পের বই না দিয়ে সেটা পড়ে রেকর্ড করে দিবে। আব্বু বললেন, ভেরি গুড আইডিয়া, হাউ ক্লেভার। আব্বু বললেন, অন্য কিছু না পেলে খাবার জিনিস দে, খাবার জিনিস সবাই পছন্দ করে। আমি মাথা নাড়লাম, বললাম, না, আখি কিছু খেতে চায় না, তার টিফিনগুলো অন্যের ভাগাভাগি করে খেয়ে ফেলে। ভাইয়া বলল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি ভাইয়ার দিকে তাকালাম, কি আইডিয়া? একটা সুন্দর দেখে আয়না দে। কথা শেষ করে আবার হা হা করে হাসতে লাগলো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। ভাইয়া চোখের সামনে আস্তে আস্তে কেমন যেন বোকা হয়ে যাচ্ছে। বেশি মুখস্থ করলেই মনে হয় মানুষ বোকা হয়ে যায়।
দুপুরবেলা আমরা স্কুলের মাঠে সাপ চড়া খেলছি। হঠাৎ করে আমার মাথায় আইডিয়াটা এলো। অন্য দিনের মতো আমরা দৌড়াদৌড়ি করছি, আঁখি বসে বসে আমাদের খেলাটা উপভোগ করছে। মামুন মাত্র চারাটা ভেঙে দৌড়াচ্ছে, আমি বল নিয়ে তাকে মারার চেষ্টা করলাম, তাকে লাগাতে পারলাম না। বলটা আঁখির খুব কাছে ড্রপ খেয়ে তার কানের কাছে দিয়ে চলে গেল। আঁখি তখন বলটা ধরার চেষ্টা করলো, আর একটু হলেই ধরে ফেলতো, একটুর জন্য পারলো। আঁখি না দেখেই বলটা প্রায় ধরে ফেলেছিল শব্দ শুনে। বলটা খুব কাছে ড্রপ খেয়েছে বলে সে শব্দটা শুনেছে। তার মানে যদি সবসময় বলটার ভিতরে একটা শব্দ হতে থাকে, তাহলে আঁখি বলটা কোথায় বুঝতে পারবে। এরকম একটা বল যদি কিনতে পাওয়া যেত, তাহলে আঁখিও আমাদের সঙ্গে সাতচারা খেলতে পারতো। আর সেই বলটা হতো আঁখির জন্য একেবারে সত্যিকারের উপহার। পরদিন আমি মার্কেটের দোকানগুলোতে গেলাম খোঁজ নেবার জন্য। আমার কথা শুনে তারা মনে হয় আকাশ থেকে পড়লো, অবাক হয়ে বলল, বলের ভেতরে ঘন্টা? আমি বললাম, ঘন্টা কিংবা অন্য কিছু, ঘুঙুরও হতে পারে। দোকানের মানুষটার মুখের দিকে তাকিয়ে মনে হলো সে ভাবছে আমি তার সাথে ঠাট্টা করছি। বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, কেন? যারা চোখে দেখতে পায় না তারা খেলতে পারবে। মানুষটা মুখ বাঁকা করে বলল, যারা চোখে দেখতে পায় না তারা খেলবে লুডো, বল খেলবে কেন? আমি মানুষের সাথে তর্ক না করে একটা টেবিল বল কিনে আনলাম। যদি এরকম একটা বল কিনতে না পাওয়া যায়, তাহলে সেটা বানাতে হবে। রাস্তার মোড়ে বড় বড় গোফের একজন কম বয়সী মুচি কাজ করে। আমি একদিন তার কাছে গিয়ে হাজির হলাম। আমি আগেই লক্ষ্য করেছি, একজন মুচির সামনে যখন কেউ হেঁটে যায়, তখন সে কখনো মানুষের দিকে তাকায় না, সবসময় তার পায়ের দিকে তাকায়। কাজেই কম বয়সী মুচিটি আমার পায়ের দিকে একবার তাকিয়ে তার কাজ করে যেতে লাগলো। আমি যেহেতু চলে যাইনি, তাই শেষ পর্যন্ত মুচিটি আমার মুখের দিকে তাকালো। তখন আমি বললাম, আমি কি আপনার সাথে একটা জিনিস নিয়ে কথা বলতে পারি? কী জিনিস? আমি তখন তার সামনে বসে টেনিস বলটা দেখিয়ে বললাম, এই টেনিস বলটা কেটে একটা জিনিস ঢুকিয়ে আবার কি সেটা ঠিক করে দেওয়া যাবে? কি ঢোকাতে চাও? আমি পকেট থেকে কয়েকটা ঘুঙুর বের করে দিলাম। এই যে এইগুলো। মানুষটি ঘুঙুরগুলো পরীক্ষা করে দেখলো, তারপর টেনিস বলটাকে দেখে বলল, এটা কেটে তারপর ঢোকাতে হবে। আমার কাছে খুব চিকন সুই আছে, যেটা দিয়ে সেলাই করে দিতে পারি, কিন্তু শুধু সেলাই দিয়ে হবে না। কেন হবে না? বাতাস বের হয়ে গেলে তো আর বল লাফাবে না। আমি জিজ্ঞেস করি, তাহলে কি করব? খুব ভালো আঠা দরকার। বিদেশি আঠা আছে, খুব দামি, রবার, প্লাস্টিক, চামড়া সব জোড়া দিতে পারে। আছে আপনার কাছে সেই আঠা? মানুষটা বলল, না, নাই। দেখি জোগাড় করতে পারি কি না। দামি আঠা কত দামি সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল। ইতস্তত করে জিজ্ঞেস করলাম, কত খরচ পড়বে? মানুষটা হাসলো, বলল, খরচ তো পরের কথা, আগে দেখতে হবে এটা সম্ভব কি না। আমার কাছে তো টাকা বেশি নাই, সেই জন্যেই জানতে চাচ্ছিলাম। পোলাপানির কাছে টাকা থাকার কথা না, আমি জানি। মানুষটা গম্ভীর হয়ে বলল, আমার কাছে রেখে যাও, দেখি কি করা যায়। কবে আসবো? কাল পরশু। কাজেই আমি মুচির কাছে টেবিল টেনিস বলটা রেখে কম বয়সী মানুষটা সেটা নিয়ে গবেষণা শুরু করলো। 2 দিন পর সত্যি সত্যি সে টেনিস বলটা আমাকে ফিরিয়ে দিল। ভেতরে 4টা ঘুঙুর, বল নাড়তেই ঝুনঝুন শব্দ করে। আমার কানেই খুব স্পষ্ট শোনা যায়, আঁখি নিশ্চয়ই আরও ভালো শুনতে পাবে। মুচির হাতের কাজ খুবই ভালো, সেলাইটা প্রায় দেখাই যায় না। তার উপরে এক ধরনের আঠা লাগিয়েছে। আমি টেনিস বলটা মাটিতে ড্রপ দিয়ে দেখলাম, ড্রপ খেয়ে উপরে উঠে এলো, সাথে ঝুনঝুন শব্দ। এক কথায় একেবারে ফাটাফাটি। মুচি আমার দিকে তাকিয়েছিলেন। আমার খুশি খুশি ভাব দেখে সেও খুশি হয়ে উঠলো। জিজ্ঞেস করলো, এইটা দেখ কী করবে? আমার এক বন্ধুকে দিব, জন্মদিনের উপহার। হ্যাঁ? মুচি মাথা নেড়ে বলল, তোমার বন্ধু ঝুনঝুন শব্দওয়ালা বল দিয়ে কী করবে? চোখে দেখতে পায় না তো, তাই তাকে খেলায় নিতে পারি না। এই বলটা থাকলে খেলায় নিতে পারবো। ও, আমি একটু ইতস্তত করে বললাম, কত দিতে হবে? আমার বুকটা ভয়ে ধুকধুক করতে লাগলো। যদি অনেক বেশি টাকা চেয়ে বসে, তাহলে কেমন করে দিব? কিছু দিতে হবে না বলে সে একটা পুরনো জুতোয় পেরেক ঢুকোতে লাগলো। আমি অবাক হয়ে বললাম, কিছু দিতে হবে না? না, তুমি তোমার বন্ধুরে দাও, সে খেলুক। কিন্তু আপনার তো খরচ হয়েছে, দামি বিদেশি আঠা কিনতে হয়েছে, কত সময় লেগেছে। ওইগুলো তো কিছু না,
তোমার বন্ধু এটা দিয়ে খেলবে, চিন্তা করলেই আমার আনন্দ হবে। ধরে নাও এই আনন্দটাই আমার মজুরি। এইরকম একটা কথা বলার পরে তো আমি আর তাকে টাকা সাধতে পারি না। আমি তারপরেও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললাম, আপনার নাম কি? মানুষটি জুতায় পেরেক ঢোকা বন্ধ করে আমার দিকে তাকালো, জিজ্ঞেস করলো, নাম দিয়ে কি করবে? না মানে আমি নিজেও জানি না নাম দিয়ে কি করব। মানুষটি আবার জুতোয় পেরেক ঢোকা শুরু করে বলল, আমার নাম না থাকা সমান কথা। আমার বউটাকে হ্যাগা, ছেলে মেয়ে ডাকে বাবা, পাবলিকে ডাকে এই মুচি, কোনটা চাও বলো? আমি তখন বুঝতে পারলাম এই মানুষটা অন্যরকম, তাকে হাঁটানো ঠিক হবে না। তাই তখন সেটা সহজ করেই বললাম, আপনাকে অনেক থ্যাংক ইউ। মানুষটা তখন মুখ তুলে আমার দিকে তাকিয়ে তার বড় বড় গোফের ভিতর দিয়ে একটু হাসলো। আখির জন্মদিনে আমরা দল বেঁধে তার বাসায় হাজির হলাম। আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো জামা কাপড় পরে এসেছি। সুজন পর্যন্ত মাথায় তেল দিয়ে চুল আছড়ে এসেছে। হঠাৎ দেখলে চেনা যায় না। আমরা সবাইকে সবসময় স্কুলের পোশাকে দেখি। এখানে কেউ স্কুলের পোশাক পরে নেই, তাই সবাইকে অন্যরকম লাগছে। সবচেয়ে বেশি অন্যরকম লাগছে মেয়েদের। তারা মনে হয় সেজে গুজে এসেছে, কাউকেই চিনতে পারি না। আমরা সবাই কিছু না কিছু উপহার নিয়ে এসেছি। কেউ কেউ আমার মতো আলাদা, কেউ কেউ ঋতুশান্ত সমীর মতো একসাথে। সবাই চেষ্টা করেছে উপহারটাকে সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সাজিয়ে আনতে। শুধু সুজনের উপহারটা খবরের কাগজ দিয়ে মোড়ানো। তার যুক্তিটা ফেলে দেবার মতো না। যত সুন্দর কাগজ দিয়ে মোড়ানো হোক, আখি তো আর সেটা দেখতে পারবে না। আখিদের বাসাটি বিশাল। বাসার ভেতরে অনেক জায়গা। আখি দরজার সামনে দাঁড়িয়েছিল। আমাদের কেউ একজন এলেই সে আনন্দে চিৎকার করে উঠছে। আমি আসা মাত্রই সে একটা চিৎকার দিল, ও তিতু, তুই এসেছিস, থ্যাংক ইউ। পাশে হালকা পাতলা একজন মহিলা দাঁড়িয়েছেন। আখি তার দিকে তাকিয়ে বলল, আম্মু, এই হচ্ছে তিতু। আমাকে প্রথম দিন স্কুলে যখন অপমান করছিল, আমি তখন রেগে মেগে বের হয়ে আসছিলাম। তখন তিতু সবার আগে লাফ দিয়ে উঠে বলছিল, দাঁড়াও। আমি অবাক হয়ে বললাম, তুই সেটা জানিস? জানবো না কেন? আখি হি করে হেসে বলল, আমি না চাইলেও তো সব কিছু শুনি, সব কিছুই মনে থাকে। আখির আম্মু বললে, এসো বাবা, ভেতরে এসো। বাসাটা খুব সাজানো গোছানো। এটা সবসময় এরকম সাজানো গোছানো থাকে কি না তা জানি না, মনে হয় আখির জন্মদিনের জন্যও সাজানো হতে পারে। বিশাল বড় একটা ডাইনিং টেবিলের উপর খুব বড় একটা কেক, পিছনে একটা জন্মদিনের ব্যানার, ঘরের চারপাশে অনেক বেলুন। বাসায় অনেক মানুষ, বেশিরভাগেরই বয়স কম। যাদের বয়স একটু বেশি কম তারা ছোটাছুটি করছে। আমাদের বয়সী ছেলেমেয়েরা একটু ভদ্র হয়ে বসে থাকার চেষ্টা করছে। আখির আত্মীয় স্বজন, চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই বোনেরাও এসেছে। স্কুলের ছেলেমেয়েরা একপাশে বসে নিজেরা গল্প করছে। শুধু ঋতু অপরিচিত ছেলেমেয়েদের সাথেও ভাব করে ফেলেছে। আমি জানি আজকে জন্মদিনের শেষে যখন আমরা সবাই ফিরে যাব, তখন এই বাসায় সবাই শুধু ঋতুর কথা মনে রাখবে। এরকম সময় একজন মানুষ একটা গ্লাসের মাঝে চামচ নিয়ে ঠুন শব্দ করতে লাগলেন। আমরা সবাই তাকে ঘিরে দাঁড়ালাম। আমরাও গেলাম। মানুষটাকে আমরা চিনতে পারলাম, আখির আব্বু। প্রথম দিন আখিকে নিয়ে আমাদের স্কুলে এসেছিলেন। আখির আব্বু যখন গ্লাসে ঠুং শব্দ করে বন্ধ করে দিলেন। আখির জন্মদিনে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখন আমরা জন্মদিনের কেক কাটবো, তারপর আমাদের লাঞ্চের পর জন্মদিনের উপহার খোলা হবে। সুজন হাত তুলে বলল, কেকটা খালি কাটবো, খাবো না? সবাই হেসে উঠল। আখির আব্বুও হাসলেন, বললেন, খাবে, অবশ্যই খাবে। এত ভালো একটা কেক আনা হয়েছে, সেটা আমাদের খেতে হবে। যখন জন্মদিনের উপহার খোলা হবে তখন কেকও খাওয়া হবে। কোনো কারণ ছাড়াই সবাই আনন্দে চিৎকার করে উঠল। আখির আব্বু বলেন, কেক খেতে খেতে জন্মদিন উপহার খোলার সময় আমরা বড়রা সরে যাব। তখন তোমরা ছোটরা যেভাবে খুশি সময় কাটাতে পারো। বাইরে খালি জায়গা আছে, খেলতে পারো, ভেতরে নাচানাচি করতে পারো, লাফালাফি করতে পারো। তোমাদের বাসা থেকে পারমিশন দেওয়া থাকলে যতক্ষণ খুশি থাকতে পারো। কিভাবে বাসায় যাবে সেটা নিয়ে চিন্তা করো না, আমি সবাইকে বাসায় পৌঁছে দেব।
সবাই তখন আবার আনন্দের একটা শব্দ করলো। আখির আম্মু হাত তুলে সবাইকে বললেন, আমি জানি তোমাদের বয়সী ছেলে মেয়েদের বেশি খিদে পায়, তাই একটু পরপরই নাস্তা দেওয়া হবে টেবিলে, তোমরা খাবে। সুজন আবার হাত তুলে জিজ্ঞেস করলো, কি কি নাস্তা দেওয়া হবে? সুজনের প্রশ্ন শুনে সবাই আবার হেসে উঠল। শুধু আখির আম্মু হাসলেন না, বললেন, চানাচুর, চিপস, বিস্কিট, স্যান্ডউইচ, সিঙ্গারা, সমোসা, চিকেন নাগেট, মিষ্টি, ফলমূল, কোল্ড ড্রিঙ্কস। তুমি যদি এর বাইরে চাও তাও তুমি আমাকে বলতে পারো। আখির আম্মুর লিস্ট শুনে সুজনের মতন মানুষও একটু লজ্জা পেয়ে গেল। বলল, না খালাম্মা, আর কিছু লাগবে না। আখির আব্বু বললেন, তাহলে সবাই এসো আমরা কেক কাটি। আমরা ছোটাছুটি করে আখির পাশে দাঁড়ালাম। সাধারণত এরকম সময়ে অনেক মানুষ ছবি তোলে, কিন্তু এখানে কেউ ছবি তুলছে না। আখি ছবি দেখতে পারে না, সেই জন্যই মনে হয় ছবি তোলায় কারো উৎসাহ নেই। একজন মানুষ শুধু চুপচাপ একটা ভিডিও ক্যামেরা নিয়ে ভিডিও করছেন। কেকের উপর মোমবাতি লাগানো হলো, সেই মোমবাতি জ্বালানো হলো। তারপর হঠাৎ একজন সুর করে হ্যাপি বার্থডে গাইতে শুরু করলো। আমরা সবাই তখন গলা মিলিয়ে হ্যাপি বার্থডে গাইতে লাগলাম। একজন বলল, ফু দিয়ে মোমবাতি নিভাও। আরেকজন চিৎকার করে বলল, এক ফুয়ে নিভাতে হবে, কিন্তু এক ফুয়ে যদি নিভানো না যায়। কেউ সেই ঝুঁকি নিল না। সবাই মিলে চারদিক দিয়ে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিল। তখন আখির হাতে একজন কেক কাটার ছুরি ধরিয়ে দিল। আখি বলল, 1 2 3। তারপর কেকটার মাঝখান দিয়ে কেটে ফেললো। সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর তখন একজন কেকটার ভিতরে নিয়ে টেবিলে খাবার দিতে থাকে। কত রকম খাবার দেখে আমাদের চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। খাবার দেখেই কি না জানি আমাদের হঠাৎ করে সবার একসাথে খিদে পেয়ে গেল। আমরা তখন রীতিমতো কাড়াকাড়ি করে প্লেটে খাবার নিতে থাকি, গপ গপ করে খেতে থাকি। একজনের মাঝে টেবিলে মাংসের বাটি উল্টে ফেললো। একজনের হাত থেকে চপ নিচে পড়ে গেল। একজনের খাবার বোঝায় প্লেট মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে ভুরভুর করে ফেনা বের হয়ে এলো, কিন্তু কেউ সেগুলো নিয়ে মাথা ঘামালো না। আমাদের খাবার শেষ হবার পর বড়রা খেতে বসলো। তখন লালচে চুলের একটা মেয়ে বলল, সবাই বাইরের ঘরে যাও, এখন আখির গিফট খোলা হবে। সবাই হইচই করে বাইরের ঘরে হাজির হলো। আখি দেওয়ালে হেলান দিয়ে একটা কার্পেটের উপর বসে। আমরা সবাই তখন তার উপহারগুলো তার সামনে এনে রাখতে থাকে। কত রকম উপহার, ছোট বড় মাঝারি বাক্স, চকচকে রঙিন বাক্স দিয়ে মোড়ানো। লাল চুলের মেয়েটার সামনে বসে বড় একটা বাক্স তুলে উপরে লেখা পড়ে বলল, এটা দিয়েছেন বড় খালাম্মা, হ্যাপি বার্থডে লেখা, গিফট র্যাপ দিয়ে র্যাপ করেছেন। সবাই চিৎকার করে বলল, বড় খালাম্মা, বড় খালাম্মা। আখি বাক্সটা খোলার চেষ্টা করে। আশেপাশে বসে থাকা ছোট ছোট কয়েকটা বাচ্চা টানাটানি করে তাকে সাহায্য করে। বাক্সটা খোলার পর ভেতর থেকে একটা টেডি বিয়ার বের হয়ে আসে। আখি নরম তুলতুলে টেডি বিয়ারটি বুকে চেপে একটু আদর করে বলল, থ্যাংক ইউ বড় খালা, থ্যাংক ইউ। বড় খালা কাছেই দাঁড়িয়েছিলেন। বললেন, তোকে যে কি দেবো বুঝতে পারছিলাম না। তুই টেডি বিয়ার পছন্দ করিস, তাই প্রতি বছর একই জিনিস দিয়ে যাচ্ছি। আখি বলল, বড় খালা, এটাই আমার পছন্দ, থ্যাংক ইউ। লালচে চুলের মেয়েটা আরেকটা বাক্স আখির হাতে তুলে দিল। আখি বাক্সটা খুলে ভেতর থেকে একটা ইলেকট্রনিক গেম বের হয়ে এলো। পাশে দাঁড়িয়ে থাকা একটা 10-12 বছরের ছেলে উত্তেজিত গলায় বলল, আখি আপু, এইটা মেমোরি গেম, তুমি একটা বাটন চাপ দিবে, তখন একটা শব্দ হবে, সেটা মনে রেখে আরেকটা চাপ দিবে। আখি বলল, থ্যাংক ইউ লিটন, আব্বু সিঙ্গাপুর থেকে এনেছে। হাউ নাইস, মামাকে থ্যাংক ইউ দিস লিটন। ছেলেটি গম্ভীর গলায় বলল, দিব আখি আপু। আখির আত্মীয় স্বজনা সবাই নিশ্চয়ই খুব বড় লোক। প্রত্যেকটা বাক্স থেকে খুব দামি দামি উপহার বের হতে লাগলো। কোনোটা MP3 প্লেয়ার, কোনোটা মোবাইল ফোন, কোনোটা ইলেকট্রনিক গেম, কোনোটা দামি কাপড়, কোনোটা সুন্দর জুতো, কোনোটা মুক্তোর মালা। এমন কিছু নেই যেটা সে উপহার হিসেবে পায়নি। বাক্সগুলো খুলতে খুলতে হঠাৎ আমাদের একটা প্যাকেট বের হলো। লালচে চুলের মেয়েটা প্যাকেটের উপর লেখা দেখে পড়ল, আখি আপু, এটা দিয়েছে তোমার স্কুলের 3 জন বন্ধু, ঋতু, শান্তা আর সুমি। প্যাকেটটা খুব সুন্দর লাল কাগজ দিয়ে সাজিয়েছে। আখি প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই ভেতর থেকে অনেকগুলো সিডি বের হলো। আখি হাত দিয়ে বোঝার চেষ্টা করে কিসের সিডি। তখন ঋতু বলল,
আখি, আমরা 10টা গল্পের বইয়ে রেকর্ড করে দিয়েছি। একটা ভূতের, 2টা সায়েন্স ফিকশন, অন্যগুলো অ্যাডভেঞ্চার। আখি আনন্দে চিৎকার করে বলল, থ্যাংক ইউ তোদের, থ্যাংক ইউ। তারপর সিডিগুলো খানিকক্ষণ বুকে চেপে রেখে বলল, তোরা কখন এগুলো করলি? ঋতু বলল, আস্তে আস্তে করেছি, আমার ভাইয়া সিডিতে রাইট করে দিয়েছে। শান্তা বলল, আমরা সবাই পড়েছি তো, তাই উচ্চারণগুলো কিন্তু আমাদের মতন। আখি বলল, সেটাই তো সবচেয়ে ভালো, আমি যখন শুনবো তখন মনে হবে তোরা পাশে বসে আছিস। আরও কয়েকটা প্যাকেট খোলার পর আখি আমার ছোট বাক্সটা হাতে নিল। সেটা একটু ঝুনঝুন শব্দ করে উঠল। আখি তখন সেটা কানের কাছে নিয়ে ঝাঁকায়, তারপর জিজ্ঞেস করলো, এটা কি? লালচে চুলের মেয়েটা বলল, এটা দিয়েছে তিতু। আখি জিজ্ঞেস করলো, এটা কি তিতু? আমি ইতস্তত করে বললাম, খুবই হাস্যকর একটা জিনিস, তোর এত সুন্দর সুন্দর গিফটের কাছে এটা না খুলে পরে খুলিস। লালচে চুলের মেয়েটা বললো, না 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 না, সব গিফটই এখনই খুলতে হবে। আখি বাক্সটা খুলতে টেনিসের বলটা বের হলো। আখি বলটা হাতে নিয়ে নাড়তেই ঝুনঝুন শব্দ হয়ে উঠল। সাথে সাথে আখি ইলেকট্রনিক শক খাবার মতো চমকে ওঠে। এটা কোথায় পেয়েছিস? পাইনি, তৈরি করেছিস? আখি উত্তেজিত গলায় বলল, তুই তৈরি করেছিস? আমি নিজে তৈরি করিনি, একজন আমাকে তৈরি করে দিয়ে। কি আশ্চর্য! আখি বলটা 2 হাতে ধরে বুকে চেপে রাখলো। তাকে দেখে মনে হয় সে এখনও বিশ্বাস করতে পারছে না। দামি দামি উপহার পেয়ে আখি ভদ্রতার কথা বলে সেগুলোকে পাশে রেখে দিয়েছে। আর এই অতি সাধারণ টেনিস বল পেয়ে সে কেন এত উত্তেজিত হয়ে উঠেছে কেউ বুঝতে পারছে না। আখি উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আম্মু, আব্বু, দেখে যাও আমি কি পেয়েছি। আখির আম্মু আব্বু কৌতূহলী হয়ে এগিয়ে এলো। কী পেয়েছিস মা? এই দেখো, ঝুনঝুনি টেনিস বল। কেন এই টেনিস বলটা পেয়ে উত্তেজিত সেটা বোঝার জন্য বলটা উপরে ছুঁড়ে দেয়। সেটা ঝুনঝুন করে শব্দ করে উঠে, যখন আবার ঝুনঝুন করে শব্দ করে নেমে আসে, সে শব্দটা লক্ষ্য করে বলটা খপ করে ধরা যায়। হঠাৎ করে সবাই এই বলটার গুরুত্ব ধরতে পারে, আর সবাই একসাথে বিস্ময়ের মতো শব্দ করলো। আখিকে ঘিরে থাকা ছেলে মেয়ের ভেতরে একজন বলল, বলটা আমার দিকে ছুঁড়ে দাও আপু। আখি বলটা ছুঁড়ে দিল। ছেলেটা বলটা ধরে বলল, এখন তুমি ধরো। ছেলেটা বলটা আখির দিকে ছুঁড়ে দেয়। আখি সত্যি সত্যি বলটাকে ধরে ফেলল। সবাই তখন আনন্দে চিৎকার করে উঠল। আখি আমার দিকে তাকিয়ে বলল, আমি এখন তোদের সাথে সাতচারা খেলতে পারবো। আমি মাথা নাড়লাম, হ্যাঁ, সেই জন্যেই তো তৈরি করেছি। আখি বলল, তিতু, তুই একটা জিনিয়াস। তারপরে সে আমাকে আনন্দে ঝাপটে ধরল। আখির আম্মু ডাইনিং টেবিলে একটু পরপর অনেক রকম খাবার রেখে যাচ্ছেন, কিন্তু আমরা খাওয়ার জন্য ভেতরে এলাম না। আখিকে নিয়ে সাতচারা খেললাম। সে যে খুব সাংঘাতিক প্লেয়ার তা না, কিন্তু জীবনে প্রথমবার সে একটা বল নিয়ে ছোটাছুটি করে খেলছে। 7, যখন আমাদের স্কুলে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো এবং সেখানে এমন একটা ব্যাপার ঘটলো যেটা কোনোদিন কল্পনাও করতে পারবে না। অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে নতুন ম্যাডাম বললেন, সামনের সপ্তাহ থেকে আমাদের স্কুলে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। ছেলেরা আনন্দের মতো শব্দ করলো এবং মেয়েরা হতাশার মতো শব্দ করলো। যখন শব্দ কমে এলো তখন ক্লাস 9-এর একটা মেয়ে বলল, আমাদের জন্য কি খেলা থাকবে ম্যাম? ম্যাডাম বললেন, পরের বার আমরা মেয়েদের জন্য আলাদা করে ক্রিকেট, হ্যান্ডবল ও অন্যান্য খেলা শুরু করব। এবার ছেলেদের সাথে খেলবে, ছেলে এবং মেয়ে মিলে যৌথ ক্রিকেট হবে। সব ছেলেরা হইচই করে উঠলো এবং বলার চেষ্টা করলো যে মেয়েরা মোটেও ক্রিকেট খেলতে পারে না। মেয়েরা হই হই করে উঠে এবং বলার চেষ্টা করলো ছেলেরা তাদের মোটেও খেলায় নেবে না। ম্যাডাম শান্ত মুখে অভিযোগটা শুনে তাকালেন। তোমরা যদি মনে করো আমি এই স্কুলের মাঠে খুব ভালো ক্রিকেট খেলা দেখতে চাই, তাহলে জেনে রাখো সেটা সত্যি নয়। ভালো ক্রিকেট খেলা দেখতে চাইলে আমি শহরের স্পোর্টস ক্লাবকে বলতাম তাদের টিম নিয়ে এই মাঠে খেলতে। তারা তোমাদের থেকে অনেক ভালো ক্রিকেট খেলে, ঠিক কি না? ম্যাডাম কোন লাইনে কথা বলতে চাইছিলেন বেশিরভাগ ছেলে মেয়ে সেটা ধরতে পারলো না, তাই তারা হ্যাঁ কিংবা না কোনোটিই বলল না। শেষ পর্যন্ত কি বললেন সেটা শোনার জন্য অপেক্ষা করতে থাকলো। ম্যাডাম বললেন, আমরা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছি,
থেমে গিয়ে হাত তুলে পুরো স্কুলের ছেলে মেয়েদের দেখিয়ে বললেন, তোমাদের খেলা দেখার জন্য ভালো হোক খারাপ হোক কিছু যায় আসে না, খেলাটা হতে হবে তোমাদের, বুঝেছো? ছেলেমেয়েরা মাথা নাড়ল। ম্যাডাম বললেন, আমি চাই তোমরা সবাই খেলো এবং তোমাদের সবার ভেতর যারা ভালো খেলতে পারে তারা মিলে টিম তৈরি করো, সেই টিমে ছেলে মেয়ে উভয়ই থাকবে। ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমরা কেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু করছি কেউ বলতে পারবে? ক্লাস 10-এর একজন ছেলে বলল, বাংলাদেশের ক্রিকেট টিম খুব ভালো, সেই জন্য আমরাও যেন ভালো হতে পারি, সেই জন্য। পাওনি। সুজন বলল, ক্রিকেট খেলায় মারামারি কম হয়, সেই জন্য ভালো। ম্যাডাম ভুরু কুচকে বললেন, কোন খেলায় মারামারি বেশি হয়? ফুটবল খেলায়। সুজন একগাল হেসে যোগ করলো, ক্রিকেট থেকে আমার ফুটবল খেলাটা সবসময় বেশি ভালো লাগে। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু ক্রিকেট খেলায় মারামারি কম হয় মোটেও, সেই জন্য আমি তোমাদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু করছি না, অন্য কারণ আছে। আমরা জিজ্ঞাসা করলাম, অন্য কী কারণ ম্যাডাম? ম্যাডাম বললেন, মানুষের অনেক ধরনের বুদ্ধিমত্তা আছে, কিন্তু এই স্কুলে আমরা শুধু একটা বুদ্ধিমত্তার টেস্ট করি, সেটা হচ্ছে লেখাপড়ার বুদ্ধিমত্তা। লেখাপড়ার বাইরে অন্য যে বুদ্ধিমত্তা আছে সেগুলোর খোঁজ নেই না, সেগুলোর গুরুত্ব দেই না, সেগুলোকে বাড়ানোরও চেষ্টা করি না। সেই বুদ্ধিমত্তাগুলো লেখাপড়ার মতোই গুরুত্বপূর্ণ, অনেক সময় লেখাপড়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা আস্তে আস্তে তোমাদের মাঝে সেই বুদ্ধিমত্তাগুলো খুঁজব। সেটা শুরু করছি একটা খেলা দিয়ে, আস্তে আস্তে আমরা অন্য কিছু করব, গান, কবিতা, আবৃত্তি, সায়েন্স ফেয়ার, নাটক, ডিবেট, ছবি আঁকা, দাবা খেলা, স্পোর্টস, দৌড়ঝাঁপ, বই পড়া, আমরা সব কিছু শুরু করব। দেখবে তোমাদের সবারই নিজস্ব একটা ক্ষেত্র আছে, আমরা যার যার ক্ষেত্রের নায়কদের খুঁজে বের করব, নায়িকাদের খুঁজে বের করব। সবাই তখন বলল, নায়ক নায়ক, নায়িকা নায়িকা বলে চিৎকার করেছে। তখন সুজন আমার দিকে তাকিয়ে বলল, দুষ্টামির একটা কম্পিটিশন থাকলে কী মজা হতো, তাই না? আমি মাথা নাড়লাম, বললাম, তুই তাহলে স্কুলে না ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে যাবি। ম্যাডাম জিজ্ঞেস করলেন, ক্রিকেট টিম নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? ক্লাস 10-এর বড় একটা ছেলে জিজ্ঞেস করলো, ক্রিকেট টুর্নামেন্ট কি ক্রিকেট বল দিয়ে হবে নাকি টেনিস বল দিয়ে? ম্যাডাম আমাদের ড্রিল স্যারের দিকে উত্তরের জন্য তাকালো। ড্রিল স্যার বললেন, ছোট ছোট বাচ্চারাও খেলবে, তাই শুরু হবে টেনিস বল দিয়ে। ছেলেদের ভিতর যারা ভালো ক্রিকেট খেলে তারা যন্ত্রণার মতো শব্দ করল। দুপুরবেলা আমরা আখিকে নিয়ে তার ঝুনঝুন টেনিস বল নিয়ে সাতচারা খেলছি, এরকম সময় বজলু ঘাড়ে একটা ক্রিকেট ব্যাট নিয়ে হাজির, হাত তুলে বলল, থাম। আমরা থামলাম। মামুন জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বজলু বলল, ক্রিকেট টুর্নামেন্টের জন্য টিম তৈরি করতে হবে। মামুন বলল, আমরা কোনোভাবেই ক্লাস 9-এর সাথে খেলতে পারবো না, ওরা খুব ভালো ক্রিকেট খেলে। ঋতু বলল, না পারলে নাই। সুজন বলল, কারা কারা ভালো খেলে আমাকে বলে দিস তো, আমি ব্যবস্থা করে দেব। ঋতু ফুরু কুচকে বলল, কি ব্যবস্থা করবি? সুজন বলল, খেলার সময় দেখবি তারা শুধু বদনা নিয়ে বাথরুমে যাচ্ছে আর বের হচ্ছে। ব্যাপারটা চিন্তা করেই সুজনের মুখে আনন্দের হাসি ছুটে এলো। বজলু বলল, বাজে কথা বলে লাভ নাই, আমাদের টিম তৈরি করতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। মামুন হতাশভাবে মাথা নেড়ে বলল, আমাদের ক্রিকেট টিম তৈরি করে লাভ নাই, আমাদের ক্লাসে কেউ ভালো ক্রিকেট খেলতে পারে না। বজলু বলল, ভালো খেলতে হলে বেশি করে খেলতে হয়, তোরা কেউ ক্রিকেট খেলবি না, দিনরাত সাতচারা খেলবি, তাহলে কেমন করে হবে? আমি বললাম, ক্রিকেট টুর্নামেন্ট না হয়ে সাতচারা টুর্নামেন্ট হলে কেউ আমাদের আটকাতে পারতো না। বজলু মুখ শক্ত করে বলল, সাতচারা টুর্নামেন্ট হচ্ছে না, হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। সুজন বলল, আমরা নতুন ম্যাডামকে গিয়ে বলতে পারি ক্রিকেট টুর্নামেন্টের বদলে সাতচারা করতে। বজলু বলল, বাজে কথা বলবি না। মামুন হতাশভাবে মাথা নাড়ল, বলল, টুর্নামেন্টে আমরা যে লাড্ডা গাড্ডা ক্লাস 2-এর কাছেও হেরে যাব, আমাদের ক্লাসে কেউ ক্রিকেট খেলতে পারে না। বজলু বিরক্ত হয়ে বলল, ভেদর ভেদর না করে খেলতে আয়। কাজেই আমাদের সাতচারা বন্ধ করে ক্রিকেট খেলা শুরু করতে হলো। মামুনের কথা সত্যি, আমাদের ক্লাসে বজলু ছাড়া আর কেউ ক্রিকেট খেলতে পারে না। যখন বল করতে বলা হয় তখন বলটি স্ট্যাম্প থেকে 10 হাত দূরে গিয়ে যায়,
যখন ব্যাট করতে হয় তখন ব্যাট ঘুরিয়ে মারার পর দেখা যায় বলটা তার জায়গাতেই আছে, আমরা ব্যাটটা বলটাতে লাগাতেই পারিনি। আমরা অবশ্য হাল ছাড়লাম না, প্র্যাকটিস করতে লাগলাম। পরের দিন খেলা শুরু হওয়ার আগে বজলু বলল, খামোখা সবাইকে নিয়ে খেলায় না নিয়ে টিম তৈরি করে ফেলি না, যারা টিমে থাকবে তারা প্র্যাকটিস করুক। আমরা রাজি হলাম। 7 জনের টিম, কমপক্ষে 3 জন মেয়ে থাকতে হবে। ঋতু আর শান্তা টিমে থাকতে রাজি হলো, কিন্তু আর কাউকেই রাজি করানো গেল না। সুমি বলল, দূর থেকে একজন ছুটে এসে তার দিকে বল ছুঁড়ে দিচ্ছে দেখেই নাকি তার বুক ধড়াস ধড়াস করে। ঋতু বলল, ব্যাডমিন্টন হলে সে খেলতে রাজি আছে, কিন্তু ক্রিকেট হলে নয়। লিপি বলল, রোদের মাঝে দৌড়াদৌড়ি করে ক্রিকেট খেলে তার মাথা ঘুরে। মাধুরী ক্রিকেট খেলার কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খেলো। আমি যখন বললাম আখিকে নিয়ে যাই, সবাই অবাক হয়ে বলল, আখি? হ্যাঁ, আখি যখন ব্যাট করবে তখন ঝুনঝুন বলটাতে ব্যাট করলেই তো হবে। ঋতু বলল, আখি তুই খেলবি? আখি বলল, আমি জীবনে ক্রিকেট খেলি নাই। বজলু বলল, কেউই খেলে নাই। আখি বলল, এমনিতে আমি চেষ্টা করতে পারি, কিন্তু টুর্নামেন্টে খেলা ঠিক না। টুর্নামেন্টে আসল প্লেয়ারদের থাকা উচিত, আমাদের ক্লাসের প্রেস্টিজ। বজলু বলল, আমাদের কোনো আসল প্লেয়ার নাই। মামুন বলল, সব ভুয়া। আমি বললাম, তুই ব্যাট নিয়ে দাঁড়া, আমরা বল করে দেখি তুই পারিস কি না। আখি ইতস্তত করে বলল, তারপরেও আমরা তাকে ব্যাটসহ দাঁড় করিয়ে দিলাম। তার দাঁড়ানোর ভঙ্গিটা হলো একটু অন্যরকম, কিন্তু আমরা সেটা নিয়ে মাথা ঘামালাম না। বজলু অন্য পাশ থেকে বল করতে লাগলো। প্রথম বলটা আখি মারার চেষ্টা করলো না, মনে হয় কান পেতে বোঝার চেষ্টা করলো। ঝুনঝুন শব্দ করে বলটা কোন দিকে কত দূরে যাচ্ছে। দ্বিতীয় বলটা আসতেই সে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ ব্যাট ঘুরিয়ে মেরে বসলো। সত্যি সত্যি ব্যাটটা বলে লেগে যায় আর ঝুনঝুন শব্দ করে রীতিমতো আকাশে উড়ে গেল বলটা। আমরা সবাই হাততালি দিতে লাগলাম। বজলু বলল, ফাটাফাটি ব্যাটসম্যান, একেবারে ফাটাফাটি। আখি হেসে বলল, ঝড়ে বক পড়েছে। ঋতু বলল, দেখি ঝড়ে কত বক পড়ে। বজলু আবার অবাক হয়ে বলল, এবার আগের চেয়ে জোরে। আর কি আশ্চর্য, সত্যি সত্যি আখি বলটাকে মেরে বসলো। যদি সত্যিকারের খেলা হতো তাহলে সেটা রীতিমতো বাউন্ডারি। ঋতু বলল, ব্যাস 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 হয়ে গেছে, আমরা টিমের মেম্বার পেয়ে গেছি, আখি হবে 3 নম্বর মেম্বার। আখি মাথা নেড়ে আপত্তি করে বলল, না 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 না, এটা মোটেও ঠিক হবে না। একটা সত্যিকারের টুর্নামেন্টে আমি খেলবো কেমন করে? আমি বললাম, কেন, তুই খেললে সমস্যা কি? আখি বলল, সেটা যদি তোরা না বুঝিস তাহলে আমি আর কি করে বুঝাই। ঋতু বলল, এত বোঝাবুঝির দরকার নেই, টুর্নামেন্টে আমাদের জেতারও দরকার নাই, আমাদের একটা টিম হলেই তো হলো, আর তো কিছু চাই না। ড্রিল স্যার আমাদের টিমের নাম দেখে চোখ কপালে তুলে, আখি, তোমাদের টিমে আখি খেলবে? বজলু বলল, জি স্যার। কেমন করে খেলবে? আখির একটা টেনিস বল আছে যেটা ঝুনঝুন শব্দ করে, আখি যখন ব্যাট করবে সেটা দিয়ে বল করতে হবে। ড্রিল স্যার অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়লেন, বললেন, না 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 না, এটা হয় না। একটা মেয়ে চোখে দেখতে পায় না, সে কেমন করে ক্রিকেট খেলবে? মেয়েটা ব্যথা পেয়ে যাবে তো। না স্যার, পাবে না। তোমাদের ক্লাসে তো আরও মেয়েরা আছে, তাদের কাউকে টিমে নিয়ে নাও। আমি বললাম, না স্যার, আমাদের অন্য কোনো মেয়েদের নিতে চাই না, আমরা আখিকে নিয়েই খেলতে চাই। আগে হলে ড্রিল স্যার এক ধমক দিয়ে বিদায় করে দিতেন, আজকাল কেউ সেটা করে না। ড্রিল স্যার বললেন, আমি জানি না, ম্যাডামের সাথে কথা বলতে হবে। নতুন ম্যাডাম এক কথায় রাজি হয়ে গেলেন।